ব্যাংকিং খাতে নাটকের শেষ নেই। সুশাসন নিয়ে প্রশ্ন তো আছেই, এখন মালিকানায় কে থাকবে তা নিয়েও নানা আলোচনা চলছে। ফলাফল একীভূত বা মার্চ করার উদ্যোগ আপাতত সবুজ সংকেত দিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। যদিও ঋণ খেলাপির সংখ্যা কমা আশা কিছুটা বাড়িয়েছে। গতানুগতিক ব্যাংকিং থেকে বেরিয়ে নতুনত্বে যাচ্ছে অনেক ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্টেও নাম লেখাচ্ছে অনেক আর্থিক প্রতিষ্ঠান। প্রশ্ন হচ্ছে তাতে কি বাংলাদেশের যে ব্যাংকিং সেক্টর সেখানে সুদিন ফিরবে? সব জানতেই আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুমকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক স্বাগত। মাসুম, আপনি আবার আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে আমরা শুরুতেই ধন্যবাদ দিতে চাই। নতুন সিজনে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে সম্ভবত 2 বছর আগে আমরা যখন আলোচনা করছিলাম তখন বাংলাদেশের ব্যাংকিং এক ধরনের প্যাটার্ন ছিল, এখন আরেক ধরনের চেঞ্জের ভিতর দিয়ে ব্যাংকিং যাচ্ছে। কিন্তু আমি প্রশ্নটা এখান থেকে শুরু করতে চাই যে 50 বছরের বেশি সময় যেই ব্যাংকিং সেক্টরে হয়ে গেল বাংলাদেশে, সেই ব্যাংকিং সেক্টরে এখনও আমরা দেখতে পাচ্ছি যে ট্রেড বেসড ব্যাংকিংয়ের দিকে আমরা এখনও বেশি মনোযোগ দিচ্ছি। কতটা নতুনত্ব আসলে এখন আনার চেষ্টা করা হচ্ছে সেটি যেমন জানতে চাই এক। দ্বিতীয়ত হচ্ছে, এখনও বাংলাদেশের সব মানুষকে ব্যাংকিংয়ের আওতায় আনা যায়নি। এটা আপনাকে আফসোসের অনুভব ঘটায় কিনা মনে জানতে চাই। ধন্যবাদ আপনাকে বেশ প্রাসঙ্গিক প্রশ্ন করার জন্য। আসলে ব্যাংকের সংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে কিন্তু যে আপনার বললেন একটা সিগনিফিক্যান্ট পার্ট কিন্তু এখনও আনব্যাংকড রয়ে গেছে। তো এর আগে বাংলাদেশ ব্যাংক এবং আমরা জানি যে গভর্নমেন্টের একটা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ গ্রোথ মানে কি, আপনার ম্যাক্সিমাম লোকজনকে আপনার যে কোনো উন্নয়নের মধ্যে ইনভলভ করে, মেইন স্ট্রিমে, ইকোনমির মেইন স্ট্রিমে তাদেরকে অ্যাসোসিয়েটেড করা। আর ব্যাংকিং সিস্টেম কিন্তু সেটা একটা মোস্ট ইফেক্টিভ মেকানিজম। কেননা ব্যাংকের যে যত লোক যখন ব্যাংকেবল হবে, আমার মনে হবে যে ইনক্লুসিভ গ্রোথের পথ তত প্রশস্ত হবে। তো এটা একটা হতাশাজনক যে সেই পরিমাণ এখন আমরা বলি যে এখনও ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট আছে যে একটা সিগনিফিক্যান্ট পার্ট আনব্যাংকড রয়ে গেছে। আসলে ব্যাংকগুলো যদিও অনেক সময় বলা হয় যে আমরা রুরাল এরিয়াতে করবো, কিন্তু ব্যাংকগুলো যেটা প্রাইভেট সেক্টর ব্যাংকে কিন্তু সেই অ্যাপিটাইট নেই যে যেটা সরকারি ব্যাংক অনেক সময় থাকে যে আমরা ফার ফ্লাইং এরিয়াতে ব্রাঞ্চ করব, বা আমরা একটু এখানে একটা প্রফিট মোটিভও কাজ করে। কিন্তু যে কমার্শিয়াল ব্যাংক তাকে তো একটা ডাউন অফ দ্য ডে তাদেরকে একটা কিছু ডেলিভার তো করতেই হবে ডিভিডেন্ড আকারে। যে সুতরাং সেই পার্সপেক্টিভে আসেনি। তারপরেও আমরা বলবো যে অ্যাটিটিউডে কিন্তু ভালো পরিবর্তন আসছে ওভার দ্য ইয়ার্স। কারণ বাংলাদেশ ব্যাংকের যে পলিসি ডাইরেক্টিভস যে 1:1 শহর ভিত্তিক একটা করলে রুরালে একটা করতে হবে, এটাও তো একটা যে রুরালে একটা প্রেজেন্স থাকতে হবে ব্যাংকিং শাখা প্রশাখার, সেই আর কি। সেদিক থেকে আমরা বলবো যে খুব একটা পরিবর্তন না আসলেও আমরা কিন্তু পরিবর্তনের ধারার মধ্যে আছি। কিন্তু সেটা তার মধ্যে তো ইদানিং যে সমস্ত ব্যাংকিং সেক্টর নিয়ে আপনারা জানেন যে অনেক আলোচনা সমালোচনা নানা দিক বা হেডউইন্ডস ফেস করতেছে সেক্টর অ্যাজ এ হোল, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, আনডাউটেডলি সো। তো ব্যাংকিং সেক্টর এমন একটা সিস্টেমিক্যালি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, এখানে এত সেন্সিটিভ যে পাবলিকের কনফিডেন্সের জায়গাটা কিন্তু ম্যাটার্স মোস্ট, এবং কোনো অংশেই কনফিডেন্সটা মনিটারি ক্যাপিটালের চেয়ে কম গুরুত্ব বহন করে না। তো এমতো অবস্থায় কিছু স্পোরাডিক ইভেন্ট, আনএক্সপেক্টেড কিছু ঘটনাও ঘটে গেছে ব্যাংকিং সেক্টরে। বিশেষ করে খেলাপি ঋণ নিয়ে অনেক পর্যালোচনা হচ্ছে যে খেলাপি ঋণের সংস্কৃতির থেকে আমরা কী করে বেরিয়ে আসব। এবং কিছুটাও তো আমরা যেটাকে আইডেন্টিফাই করি যে গভর্নেন্সের অভাব। গুড কর্পোরেট গভর্নেন্স, রুলস রেগুলেশন আছে, বাট কমপ্লায়েন্স কালচারটা ওইভাবে গ্রো করে নেই। আমরা জানেন যে ব্যাংকিং সেক্টর কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হাইলি রেগুলেটেড সেগমেন্ট এখনও, কিন্তু গভর্নেন্সের অভাবে, কমপ্লায়েন্স কালচারের অভাবে, গুড রিস্ক ম্যানেজমেন্ট কালচারটা ওইভাবে ইমবিডেড হয়নি বলে আমরা ইদানিং বেশ কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছি। আপনারা জানেন যে একটা ব্যাংক কিন্তু সবচেয়ে বড় কথা তার ডিপোজিটার্স মানি নিয়ে ডিল করে। আপনি যদি ক্যাপিটাল ফান্ড চিন্তা করেন সেই পার্সপেক্টিভে কিন্তু সেটা পিনাট ইন প্রপোর্শন টু ডিপোজিটার্স মানি। একটা ব্যাংকের জন্য লিকুইডিটি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং।
অনেক ব্যাংক কিন্তু ওয়ার্ল্ডে দেখবেন সিলিকন ভ্যালির মতো ব্যাংক হঠাৎ করে লিকুইডিটি ক্রাঞ্চে পড়ে কিন্তু তাদের ওভারনাইট তারা এক্সিস্ট করতেই পারছে না। কিন্তু আমাদের দেশে অনেক ব্যাংকে দেখা যায় ইন্ডিকেটরসগুলো অনেক খারাপ হয়ে গেছে, তারপরেও কিন্তু তারা সার্ভাইভ করার চেষ্টা করছে। ইদানিং যে বাংলাদেশ ব্যাংক যে মেজার্সগুলো নিচ্ছে, যে আমাদের 61টা ব্যাংক আছে এখন, তো কিছু মার্জার, কিছু আপনার জানেন কিছু অ্যাকুইজিশন বা এমালগেমেশন করার যে একটা ইয়ে হচ্ছিল, তবে মার্জার ইমালগেমেশনটা এটা কিন্তু একটা লং রান প্রসিডিউর ব্যাপার। হঠাৎ করে ওভারনাইট যে কিছু একটা হয়ে যাবে বা কোনো একটা কুইক ফিক্স সলিউশন আছে তাও না। কিন্তু আমাদের কিন্তু এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশের জন্য নতুন। ওয়ার্ল্ড পশ্চিমা দেশে তো ওভারনাইট আপনারা জানেন যে হয়ে যায়, কিন্তু আমাদের দেশের জন্য এখন কথা হলো, প্রশ্ন আসলো যে সবল এবং দুর্বল। তো এখানে আমাদেরকে যে মার্জার অ্যাকুইজিশন কথা আছে যে সবল ব্যাংক দুর্বল ব্যাংক, এখন একটা ব্যাংক কতখানি সবল এবং দুর্বল ব্যাংকে সে যদি অধিগ্রহণ করে তাহলে তার হেলথের মুভমেন্টটা কোন জায়গায় যাবে, সেটা কিন্তু একটু সেন্সিটিভ অ্যানালাইসিস, যেটা আমরা অন্য সব প্রজেক্ট ফাইন্যান্সে করি না, সেন্সিটিভিটি টেস্ট করা দরকার যে তার ইন্ডিকেটরসগুলো কোন দিকে মুভ করে। তার আগে কী করা দরকার, তার একটা ফরেন্সিক অডিট একেবারে ডিটেইল অ্যানাটমি করতে হবে যে এই ব্যাংকের যে বলতেছে সবল ব্যাংক এটা কতখানি সবল, এরা কি সব কিছু ফেয়ার ডিসক্লোজারে আছে কি না, এদের আন্ডার দ্য কার্পেট কিছু আছে কিনা, সব কিছু মিলিয়ে কিন্তু দেখতে হবে যে যাতে দুর্বল ব্যাংককে অধিগ্রহণ করা ফলে সবল ব্যাংক যাতে দুর্বল না হয় বা এর কোনো প্যারামিটার্স যদি অ্যাডভার্স কোনো মুভমেন্ট হয় কিনা। আমি এই প্রসঙ্গে একটু জুড়ে যেতে চাই, সেটা হচ্ছে এই একীভূত বা মার্জ করা নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আমরা দুইটি ট্রেন্ড দেখতে পেলাম। একটা তো হচ্ছে বাংলাদেশ ব্যাংক কিছু সময়ের জন্য এখন মার্জটা স্থগিতই করেছে, যে আপাতত আর কেউ মার্জ করবে না, সেটা তারা সিদ্ধান্ত নিতেই পারে। আরেকটি জিনিস দেখলাম যে সরকারি ব্যাংক যখন প্রাইভেট ব্যাংকে টেক ওভার করছে তখন কোনো আপত্তি হচ্ছে না, কিন্তু প্রাইভেট ব্যাংক যখন সরকারি কোনো ব্যাংকে মার্জ করার জন্য আলোচনা চলছে তখন ওই সরকারি ব্যাংকের কর্মীরা অনেক ক্ষেত্রে আপত্তি দিচ্ছে যে না, আমরা প্রাইভেটের আন্ডারে যাব না। এটা কারণটা হলো আপনি আসলে কেন হচ্ছে মানে এটা কি মানে সব ধরনের ব্যাংকের একই ধরনের প্র্যাকটিস নেই সেই কারণেই, নাকি অন্য কোনো কারণ? না, সরকারি ব্যাংকের আবার নিজস্ব একটা কালচার গ্রো করছে। সরকারি ব্যাংকের মাইন্ডসেট প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে তারা কিন্তু সবসময় একটা বিজনেস ড্রিভেন অ্যাপ্রোচ কাজ করে, যেটা সরকারি ব্যাংকে কিন্তু ওইভাবে ড্রাইভটা থাকে না। সরকারি ব্যাংকের লোকজন ওই সমস্ত জায়গায় কিছুটা কমফোর্ট লেভেলেই থাকে। আর সুতরাং সরকারি ব্যাংকের লোকজন যেহেতু তারা চাবে যে তারা বেশ কিছু সুযোগ সুবিধাও পায়, যেহেতু পেনশন টেনশন নানা ধরনের, তারাও একটা অনিশ্চয়তার মধ্যে থাকে যে আমি যদি প্রাইভেট ব্যাংকের সঙ্গে মার্জ করি তা আমাদের অবস্থানটা কী হবে। আর যে কোনো রিফর্মে কিন্তু একটা পেইন আছে, এই যে মার্জার অ্যাকুইজিশন, এর ফলে কি সাধারণ ডিপোজিটরসরাও কিন্তু যেন ব্যাংক এমপ্লয়িজরা কনসার্ন, যারা ডিপোজিটর তাদের মধ্যেও একটা মানে অনিশ্চয়তা কাজ করে অ্যাজ এ হোল। কিন্তু সেটাও কিন্তু ব্যাংকিং সেক্টর অ্যাজ এ হোল, মানে আমাদের জানি যে ম্যাক্রো ইকোনমিতে কিন্তু আমরা খুব একটা স্টেবল পজিশন এখন নেই, যেমন ইনফ্লেশনের প্রেশার বলেন, ব্যাংকগুলো কিন্তু ডলারের ক্রাইসিস বলেন, তারপরে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন বাড়াতে কি হলো, ডিপোজিট রেট আমাদের অনেক বাড়াতে হচ্ছে। আপনারা জানেন যে এক সময় আমরা একটা ক্যাপের মধ্যে ছিলাম 9 এবং 6, এই যে একটা ক্যাপের মধ্যে ছিলাম, সে ক্যাপ থেকে বেরিয়ে বাংলাদেশ ব্যাংক পরে যে একটা করলে স্মার্ট রেট বা করিডোর রেট, যে নতুন মেকানিজম করলো আপনার লোন প্রাইসিং বা প্রাইসিংয়ের যেটা করলো, যে সেটা একটু আবার আমরা ঘুরে আবার একসময় কিন্তু আমরা মোটামুটি মানি মার্কেট, আমরা ফ্রি একটা মার্কেট ওরিয়েন্টেড ছিলাম, ফ্রি মার্কেট ওরিয়েন্টেড ছিলাম, পরবর্তীকালে কিন্তু একটা কন্ট্রোল রেজিমে চলে গেলাম। আবার আমরা রিভার্স করতে কথা যে মার্কেট ওরিয়েন্টেশনে যেতে হবে। আসলে এই জিনিসগুলো কিন্তু মার্কেট ওরিয়েন্টেশন থাকাটাই কিন্তু বেটার। আপনারা জানেন যে একসময় আমরা জানেন যে আমরা বাসেল 3 রেজিমটা পার করতেছি, সেক্ষেত্রে কিন্তু যে ক্যাপ দিলে কিন্তু সেটা আর কাজ করে না। অর্থাৎ আপনি যদি ক্যাপ দেন তাহলে মনিটারি পলিসিটাও কিন্তু খুব একটা ইফেক্টিভ হয় না, কিন্তু ক্যাপ তো কাজ করতেছে, খুব একটা অ্যাপ্লিকেবল হয় না, তখন আপনি রিজিড হয়ে যান এক জায়গায়। এখন যখন মার্কেট বেসের দিকে আমরা যাচ্ছি, কিন্তু তারপরে এখন কোশ্চেন হলো, একসময় বাংলাদেশ ব্যাংকের একটা ইয়ে ছিল যে ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, ডিপোজিটরসকে কী করতে হবে, ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেট অফ রিটার্ন দিতে হবে। এটা তার চাহিদা, এটা থাকতেই পারে, এটা ন্যাচারাল, কিন্তু আদারওয়াইজ সে ডিপ্রাইভ হবে। রিয়েল রেটটা কি, সেদিক থেকে কিন্তু ব্যাংকগুলো আবার ডিপোজিট রেটটা বাড়াতে হলো। কিন্তু একসময় দেখা গেল যে ইন্টারেস্ট রেটে কিন্তু ক্যাপ কিন্তু আমরা জানি যে গত বছর গত ফিসকাল থেকে এটা কার্যকরী হয়েছে, এর আগ পর্যন্ত ওর মধ্যেই ছিলাম। তো এগুলো একটা ব্যাংকে কিন্তু একটা চ্যালেঞ্জ, একটা যেন কোভিডের চ্যালেঞ্জ গেল, তারপরে আপনার দেখেন
সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে চ্যালেঞ্জ গেল, ইউক্রেন রাশিয়া ওয়ার, তারপরে ইদানিং আবার মিডল ইস্টে যে সমস্ত সমস্যা দেখা যাচ্ছে, সব কিছু মিলেই কিন্তু আমরা কিন্তু একটা প্রবলেমের মধ্যেই আছি। কিন্তু এই প্রবলেমের মধ্যে থেকে আমরা যদি বড় রকমের পরিবর্তন আনতে যাই, সেটার প্রতিঘাতটা কিন্তু একটু অন্যভাবে আসে। এই জন্য বাংলাদেশ ব্যাংক যেটা নিয়েছিল, যে আমরা একটা বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা ইয়েও দিয়েছে, যে রোড ম্যাপও দিয়েছে কীভাবে মার্জার হবে, প্রেসক্রিপশনও দিয়েছে। তারপরে ওভারঅল সিচুয়েশনটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে এখন বলতেছে যে আমরা আপাতত, মানে আমরা যেভাবে যেতে চাচ্ছিলাম, আপাতত ওনার মধ্যে একটু চিন্তাভাবনা করতেছে, এটাকে স্লো মুভিং করা উচিত। আরেকটা বিষয় হয় কিনা আমি জানি না, এটা আমি প্রশ্নটা জুড়ে দিতে চাই। যখন খেলাপি ঋণের প্রশ্ন আসে, অনেকেই বলেন যে একটি ঋণ যখন অ্যাপ্রুভ হয়, সেটা ব্যাংকের ক্রেডিট অ্যানালিস্টরা যেমন সবার আগে চেক করেন, ব্যাংকের আপার ম্যানেজমেন্ট সেটা চেক করেন। বড় ঋণের ক্ষেত্রে বলছি, অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের এক ধরনের তদারকি থাকে যে কোন ঋণটা কীভাবে কার কাছে ডিসবার্স হচ্ছে সেটা। এত ফিল্টার পেরিয়ে কি আসলে কোনো ব্যক্তিকে ভুলক্রমে ইচ্ছাকৃত খেলাপি বলার সুযোগ আছে? কারণ ব্যাংক তো সব চেক করেই তাকে ঋণটা দিয়েছে, তাহলে সে এত বেশি খেলাপি কিভাবে হয়ে যায়? না, খেলাপি ঋণের কি এটা হলো তার ট্র্যাক রেকর্ড দেখতে হবে। আপনি যে বলেন ক্রেডিট অ্যানালিস্টরা ভুলটা করেন না, ক্রেডিট অ্যানালিস্ট ধরেন তার যে অনেক সময় দেখা যায় যে একজন ব্যবসায়ী ঋণ নেওয়ার জন্য ওভার ইনফ্লেটেড ব্যালেন্স শিট বানিয়ে নিয়ে আসে, যেটা অ্যাকচুয়াল রিয়েলিটির সঙ্গে যাচ্ছে না, 2-3 রকম ব্যালেন্স শিট বা এরকম আছে। তবে ব্যাংকারদের যদি ডিউ ডিলিজেন্স প্রফেশনালি অ্যাপ্লাই করে, তাহলে আমার মনে হয় না কোনো ঋণ খেলাপি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি গভর্নেন্সের কথাতে এসে পড়ে, অনেক সময় ডিকটেটেড ক্রেডিট হয়, নো বলার স্কোপ থাকে না, ব্যাংকারদের কিছু করেই থাকে না। তারা মনে করে যে আমি যদি বেশি কিছু কোনো ইয়ে করে হয়তো আমার প্রমোশনটা হবে না, বা আমার চাকরি হুমকি হতে পারে। এই যদি ইস্যুস কিন্তু অনেক ব্যাংকের মধ্যে কাজ করে। সুতরাং সুশাসন স্টাবলিশ করলে অটোমেটিক্যালি ব্যাংকার্সরা যদি তাদের ডিউ ডিলিজেন্স, তাদের প্রফেশনাল নলেজের যে এক্সারসাইজটা, যে আপনি যে বললেন যে ডিউ ডিলিজেন্স করলে তারপর খারাপ হয় কিনা, খারাপ হইতেই পারে, কেন অনেক সিচুয়েশন থেকে আনফোরসিন, যেটা আমরা ক্যাপচার করতে পারি না। হঠাৎ করে ধরেন এক সময় ওই যে 2009-তে ইন্টারনেট একটা ফাইন্যান্সিয়াল মেলডাউন হয়ে গেল সব জায়গায়, তাই না? হঠাৎ করে এমন দেখা যাচ্ছে আমরা এক্সপোর্ট করেছি, যারা বায়ার তারা কী করলো, তারা নিজেদেরকে ব্যাংকড্রাফট ঘোষণা করে দিল। ব্যাংকড্রাফট ঘোষণা করলে তারা কিন্তু একটা প্রোটেকশন পেয়ে গেল, অনেক সময় এক্সপোর্ট পরিস্থিতি দেশে আসেনি, এরকম তো। কিন্তু কিছু হয়তো আনফোরসিন সিচুয়েশন। তো যতখানি সম্ভব আপনার ফোকাস্টিংটা ঠিক রাখতে হবে, যে শর্ট টার্মে যে কোন জায়গায়, লং টার্মে তো ফোকাস্টিং করে ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ আমরা তো মোটামুটি একটি ইন্টিগ্রেটেড ইকোনমি, এখন তো অনেক গ্লোবালাইজড হয়ে গেছে। দেশটা হলো এক্সপোর্ট ওরিয়েন্টেড, এক্সপোর্ট করতে হবে, আবার রেমিটেন্স সব দিক দিয়ে। কিন্তু আজকে মিডল ইস্টে যে সমস্যা হবে, সেটাও কিন্তু আমার দেশের ইকোনমির উপর একটা ইম্প্যাক্ট করবে, বিকজ রেমিটেন্সের ওই জায়গাটায় সংকুচিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সব দিক দিয়ে কিন্তু আমাদের চিন্তাভাবনা করতে হবে। এখন আমাদের সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের দেশ কিন্তু আপনারা জানেন যে আমরা এলডিসি থেকে আমরা মিডল ইনকাম কান্ট্রির দিকে আমরা ধাবিত হচ্ছি। এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের পথে আছে, সেখানেও কিন্তু আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হব। আগে যে প্রিভিলেজেসগুলো পেতাম, সেই প্রিভিলেজগুলো আমরা পাবো না। সুতরাং গ্রোথের সাথে সাথে আমাদের ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বাড়াতে হবে। এর মধ্যে ব্যাংকিং সিস্টেমটা একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, তার ক্যাপাসিটি তারপর সেটা বাড়াতে হবে। ক্যাপাসিটি বাড়াতে হলে ব্যাংকের ফাইন্যান্সিয়াল হেলথও চেক করার ব্যাপার আছে। এই যে আপনার মার্জার, এটা তো দরকার ছিল, এই জন্যই যে 100টা ব্যাংকের দরকার আছে কি না এই মুহূর্তে, সেটাও কিন্তু ভাবার বিষয়। হয়তো গভর্নমেন্ট বলতেছে যে বাংলাদেশ ব্যাংক চিন্তা করতেছে এটাকে কমিয়ে আনা যায় কিনা, তবে এটা ওভারনাইট করা যাবে না। ওভারনাইট একটা ব্যাংকের সঙ্গে এমইউ সাইন হলেই কিন্তু মার্জার হয়ে গেল না, অনেক প্রসিডিউরস অনেক কিছুই আছে। কিন্তু এখানে দেখা যায় জেনারেল শেয়ার হোল্ডার্স তারাও কিন্তু আতঙ্কিত, তারাও তো কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আছে। আবার দেখেন যারা ডিপোজিটার্স, তারাও চিন্তাভাবনা করতেছে। তো হঠাৎ করেই কিন্তু সব কিছু একটু মানে একটা কনফিউশনের মধ্যে পড়ে যাওয়া, মানে কি ইকোনমিক গুরুত্বও কিন্তু অনেকখানি ডিস্টার্ব হয়। ওয়েট অ্যান্ড সি কী হবে দেখি। সুতরাং এখন বাংলাদেশ ব্যাংক যেটা বলছে যে একটা আশ্বস্ত করার জায়গা, যে আমরা এখন আপাতত একটু স্লো যাবো এই ব্যাপারে, বুঝে শুনে দেখেই আমরা মার্জার বা অ্যাকুইজিশন যে প্ল্যানটাকে সেটা ইমপ্লিমেন্টেশন করবো। বাট এটা ওভার এ পিরিয়ড অফ টাইম করতে হবে। ওভারনাইট যে কিছু একটা হবে তাও না, আর মার্জার অ্যাকুইজিশন করলে যে সব প্রবলেম সলভ হয়ে যাবে ব্যাংকিং সেক্টর, তাও না। অনেক সময় এক একটা ব্যাংকে যদি আমরা সুযোগ দিই যে তোমরা রিস্ট্রাকচারিং করে একটা সুযোগ দিই, এবং প্রফেশনাল বোর্ড যদি থাকে, তারা যদি টার্ন অ্যারাউন্ড করতে পারে, তাদের একটু তো ব্রিদিং স্পেস দেওয়াই যেতে পারে। নিঃসন্দেহে। আমরা একটি বিরতি নিব জনাব মাসুম। বিরতির পর ফিরে এসে আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে আরও কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন।
আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম। আমরা আলোচনা করছিলাম যখন একটি প্রসঙ্গ এসেছিল, সেটি হচ্ছে যে আমাদের দেশে এক ধরনের ডলারের ক্রাইসিস, যেটা ব্যাংকিং সেক্টর কেন পুরো ইকোনমিকে এক ধরনের সাফারিংসের ভেতরে ফেলেছে। ইনফ্লেশনের বাড়ার ক্ষেত্রে এটি একটি বড় ফ্যাক্টর। প্রশ্ন হচ্ছে, ডলারের ফ্লো ওভারঅল ওয়ার্ল্ডেই কমে গিয়েছে, আসলে আমাদের বিকল্প কি করার আছে? আমরা, আপনার কাছে কি মনে হয় একজন ব্যাংকার হিসেবে? আচ্ছা, আমাদের দেশে কনটেক্সটে যদি বলি, আপনারা জানেন যে আমাদের দেশটা কিন্তু ইম্পোর্ট বেসড, ইভেন এক্সপোর্টটাও কিন্তু ইম্পোর্টের উপরে অনেকখানি নির্ভরশীল। তো একসময় ছিল যে আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্টগুলো যতখানি আমাদের ভ্যালু এডিশন কতখানি বাড়া যায়, কিন্তু ভ্যালু এডিশনটি কিন্তু ওই পর্যায়ে এখনও বাড়েনি। তো ডলারের ক্রাইসিসটা যেটা হলো যে একসময় দেখা যায় 84-85 টাকা থেকে হঠাৎ করে এটা জাম দিয়ে 110-15-20 টাকা, এবং কোনো কোনো ক্ষেত্রে 125 টাকা পর্যন্তও কিন্তু ডলার ট্রানজ্যাকশন হয়েছে। তো আমরা জানি যে ইউনিফাইড রেটটা করা উচিত। আমরা দেশের ডলারের দুইটা ড্রাইভার্স আছে, একটা হলো কি এক্সপোর্ট, একটা হলো রেমিটেন্স। এখন কথা হলো রেমিটেন্সটা কিন্তু তাদের ভ্যালু এডিশন আমি বলবো 100%, কিন্তু আপনার যদি এক্সপোর্টের কথা বলেন, আমাদের এক্সপোর্টের গার্মেন্টস সেক্টরটাই এটাই প্রায় 85% ফরেন এক্সচেঞ্জ আর্নার্স। তারপর এখানে কিন্তু ব্যাক টু ব্যাক এলসিতে যেটা আমরা করি, সেখানে কিন্তু একটা পোর্শন আমাদের কিন্তু আউটফ্লো হয়ে যায়। নেট ভ্যালু এডিশন কিন্তু কত হতে পারে, 40-50 বা এরকম একটা 50% ওভারঅল নিট এবং ওভেন যদি ধরেন আপনি ওভাবে আর কি। তো আরেকটা হলো যেটা প্রবলেম, যেটা হলো আমরা জানি যে হুন্ডির একটা প্রকোপ ছিল। আপনারা জানেন যে আমাদের যখন আপনি কোভিডের সময় কিন্তু দেখেন ডলার কিন্তু হঠাৎ করে আমাদের মানে জ্যাকআপ করছে ভালো, মানে প্রায় সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্টে ইনফ্লো হয়েছে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, বিকজ তখন ফিজিক্যাল মুভমেন্ট ছিল না বললেই আপনার হুন্ডির ব্যবসাটা কিন্তু অনেকখানি ছিল নেই বলে, মানে এখানে ফর্মাল চ্যানেলে, ব্যাংকিং চ্যানেলে ডলারটা আসছে। একসময় $48 বিলিয়ন মতো ডলার ছিল আমাদের রিজার্ভ। তো ওভারঅল রিজার্ভ কিন্তু দেখেন কমতে কমতে কোন একটা পর্যায়ে এসে গেছে। তারপরে আইএমএফের তো হিসাবায়ন ডলার রিজার্ভের, সেটা অন্য করা হয়, তো অনেক কিছু তারা নেট হিসাবটা করে। সেদিক থেকে হিসাব করলে আমরা একসময় মনে করতাম যে 3 মাসের রিজার্ভ থাকলেই আমরা কমফোর্টে আছি, কিন্তু রিজার্ভের উপরে কিন্তু অনেক কারেন্সির স্টাবিলিটি, ওভারঅল ইকোনমির স্টাবিলিটি নির্ভর করে। আর সেন্ট্রাল ব্যাংকের রোলটা কিন্তু দুটো, একটা হলো এক্সচেঞ্জ রেটের স্টাবিলিটি ইনশিওর করা, একটা আর ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা। অন্যদিকে ইনফ্লেশনারি প্রেশারটাও বেড়ে গেল। তো অনেক আগের থেকে আমাদের একটা ছিল যে ডিভ্যালুটা অনেক আগে থেকে করা উচিত ছিল। হঠাৎ করে ডিভ্যালু না করাতে কিন্তু হঠাৎ করে কিন্তু এর একটা শক, একটা স্ট্রেস আমাদের নিতে হলো আর কি। এটা গ্র্যাজুয়ালি করা উচিত ছিল। আর ডলার ক্যাশে আমরা যেটা বলি সবসময় প্রেফার করি যে ইউনিফাইড রেট, এটা এটা এনফোর্স করতেই হবে। কেননা আপনি যদি ফর্মাল মার্কেট আর ইনফর্মাল মার্কেটের মধ্যে 4-5 টাকা এরকম একটা ডিফারেন্স থাকে, তাহলে অটোমেটিক্যালি রেমিটার্সরা যারা খুব মানে কষ্ট অর্জিত তাদের মুদ্রা, তারা তো একটা ভালো রেট চাবেই, তখন তারা হুন্ডিটাকেই প্রেফার করে। যেমন 5 টাকা 6 টাকা, কোনো 7 টাকাও কিন্তু তারা বেশি পেয়েছিল এক সময়। সুতরাং সেদিকে কিন্তু আমাদের তদারকি অনেক বাড়াতে হবে। পুরোপুরি হুন্ডিকে আমরা একেবারে নীল করে দেবো তাও না, কিন্তু যতখানি এটাকে কমিয়ে আনা যায়, আর অটোমেটিক্যালি কমে যাবে যখন রেটের একটা ইউনিফাইড রেট আসবে, যখন ডিফারেন্সটা খুব কমে আসবে, তখন দেখবেন যে ফর্মাল চ্যানেলে আসবে। আর আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো কি জানেন, আমাদের যারা ওয়েজ আর্নার্স আছে তারা কিন্তু যে পরিমাণ লোক সংখ্যায় যায় সেই পরিমাণ কিন্তু রেমিটেন্স আসে না, কারণ আমরা কিন্তু খুব একটা হাইলি প্রফেশনাল স্কিল লোকজন ওখানে দিই না। সবাই কিন্তু ওই যে সেমি স্কিল বা অড কাজও অনেকে করে, এর ফলে কিন্তু সে রিটার্নটা ওভাবে আসে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যখন এই ব্যাংকিং সেক্টরের বিবর্তন নিয়ে কথা বলছি, একটি ট্রেন্ড আমি ইদানিং দেখতে পাচ্ছি, এজেন্ট ব্যাংকিং বেশ সম্ভাবনার কথা বলছিল, কিন্তু এজেন্ট ব্যাংকিংটা আমরা এখন আবার দেখছি যে অনেক ব্যাংকের ক্ষেত্রে এজেন্টরা আগ্রহ হারিয়ে ফেলছে, তারা লাইসেন্সগুলো আর পুনর্নবায়ন করছে না বা তারা লাইসেন্স ছেড়ে দিচ্ছে। ব্যাংকগুলো সেই মার্কেটকে ধরার জন্য উপশাখার দিকে গেল, সেখানে আমি জানি না কতটা সাকসেস আসে, সেটি আপনি বলবেন, সেটি যেমন জানতে চাই। দ্বিতীয়ত অনেক বলেন যে শুরুতে আমরা যে আলোচনাটা করছিলাম যে আনব্যাংকড অনেকে রয়ে গিয়েছে, এই গ্রাহকগুলোকে আসলে সামনে ডিজিটাল ব্যাংক বা এমএফএস ধরে ফেলবে, কোর ব্যাংকিং এর সাথে যারা যুক্ত তারা আসলে এই গ্রাহকগুলোকে আর ধরতে পারবে না। আপনি কি তাই মনে করেন? না, আমার কথা হলো কোর ব্যাংকিং কিন্তু সবসময় থাকবে, তবে এটা হলো যে ফিনটেক, ফিনান্সিয়াল টেকনোলজির সঙ্গে ব্যাংক কোর ব্যাংকিং অ্যালাইনমেন্ট করে যতখানি আগে যেমন আমাদের ব্রাঞ্চ বেশি করতে হতো, অত ব্রাঞ্চ অত প্রয়োজন নেই। সুতরাং ডিজিটাল, আপনারা জানেন ডিজিটাল ব্যাংকিং করার জন্য লাইসেন্সও বাংলাদেশ ব্যাংক দিয়েছে, কিছু কিছু ব্যাংক যাচ্ছেও।
তো এটা একটু সময়ের ব্যাপার, কিন্তু পাবলিকের যে আমার রুরাল এরিয়াতে কিন্তু মানুষ অতখানি ট্যাক্স সেভি না, অতখানি তাদেরকে কিন্তু একটা জায়গায় আপগ্রেডেশন করতে হবে, তাকে কিন্তু হ্যাবিচুয়েটেড করার প্রয়োজন রয়ে গেছে। মানুষ কিন্তু এখনও গ্রামে গঞ্জে একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স খুঁজে পায়, একটা ব্রাঞ্চের শাখা আছে, এটা তাদের একটা কনফিডেন্স কাজ করে, একটা কথা বুঝতে পারতে ওই পর্যায়টাকে আমাদেরকে একটু ফেজিং করতে হবে। আর একটা কথা হলো যে এজেন্ট ব্যাংকিং কিছু স্পোরাডিক আপনার জানেন ঘটনা ঘটে গেছে, একটা সেলস আউটলেট নিয়ে অনেক সময় দেখা যায় ডিপোজিটার্স মানি নিয়ে অনেক সমস্যা কতগুলি ব্যাংকেও, কয়েকটা ব্যাংকে কিন্তু হয়েও গেছে মানুষকে। তারপরে এখন দেখা যাচ্ছে যে ব্যাংকগুলো একটি অ্যাপিটাইট একটু পরিবর্তন, বাংলাদেশ ব্যাংক পরিবর্তন সাব ব্রাঞ্চগুলো করলে, এটা কিন্তু ভালো কনসেপ্ট। কিন্তু একটা সাব ব্রাঞ্চ কিন্তু একটা ব্যাংকের কন্ট্রোলে থাকে, আর ব্যাংকের নিজস্ব পেরোলে যারা থাকে তারই কিন্তু ওখানে চার্জার থাকে, একটু কন্ট্রোল মেকানিজমটা আর স্ট্রেংথেন হয়, যেটা এজেন্ট ব্যাংকিংয়ে কিন্তু কন্ট্রোলটা এস্টাবলিশ করা সামটাইম ডিফিকাল্ট হয়ে যায়। ওই কনসেপ্টটা কিন্তু আমাদের দেশে এখন আপাতত দেখা যায় যে ব্যাঙ্কগুলো খুব একটা এনকারেজ ফিল করছে না। একসময় কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পার্ট হিসাবে এজেন্ট ব্যাংকিং কিন্তু একটা ভালো একটা মোমেন্টাম পেয়েছিল, এখন কিন্তু একটু আবার দমে গিয়েছে কিন্তু। তা যেই হোক, একটা আপনি যেটা বলতেন যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ডিজিটাল ব্যাংকিং, এটা কিন্তু একটা ভালো একটা মেকানিজম ক্রিয়েট করবে যে লোকজনকে যত বেশি ব্যাংকাবল করা যায় আর কি, সেই জায়গায় ফাইন্যান্সিয়াল লিটারেসির জায়গাটা প্রমোট করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটা রুরাল এরিয়াতে যদি আমরা ওইভাবে ব্যবস্থা করে নিই ক্লাস্টার বেস করে, যে তাদেরকে এডুকেট করা, তাহলে কিন্তু অটোমেটিক্যালি যে ব্যাংকে টাকা রাখলে কী হবে বা ব্যাংকেবল করলে তাদেরকে যদি আমরা মাইক্রো ক্রেডিট, যেটা এনজিওরা অনেক সময় করে, এনজিওতে যারা ভালো করবে তাদেরকে যদি তারা ব্যাংকেবল করে, যদি ব্যাংক এবং এনজিওর মধ্যে যদি একটা লিঙ্ক আপ করা যায়, এনজিওতে যারা মাইক্রো ক্রেডিট দেয় তারাই একসময় গ্র্যাজুয়েশন হবে মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সে, তাদেরকে আবার ব্যাংকেবল করে তারা যদি আবার সেই ক্লায়েন্টগুলো ব্যাংক অনবোর্ড করে, তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। যেহেতু এনজিওসগুলো শাখা প্রশাখা কিন্তু ফারফ্লাং এরিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে, সুতরাং আমাকে মনে হয় এটাকে এক্সপিডাইট করার জন্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পার্ট হিসেবে ব্যাংক এবং এনজিওদের মধ্যে একটা লিঙ্ক আপ থাকবে, যে তোমাদের মধ্যে কাস্টমার যারা মাইক্রো ফাইন্যান্স দিচ্ছ তাদেরকে তোমরা এডুকেট করবে এবং একটা পর্যায়ে তারা ব্যাংকের ক্লায়েন্ট হিসেবে অনবোর্ড হবে, কথা বুঝতে পারে, তাহলে কিন্তু একটা রেজাল্ট আসতে পারে। এই যে তো একটা মডেল চিন্তা ভাবনা করা যায় কিনা, বাংলাদেশে কিন্তু এখন অনেক এনজিওস কাজ করছে রুট লেভেল পর্যন্ত, রুট লেভেলে কাজ করতে। সুতরাং আমাদের করতে হলে কি, প্রত্যেকটা ব্যাংকের একটা থাকবে যে তোমরা ওদের সঙ্গে একটা পার্টনারশিপ করবে এবং তাদের একটা টার্গেট থাকবে, প্রতি বছর একটা নাম্বার থাকবে, এই নাম্বার অফ কাস্টমারকে তোমার ব্যাংকেবল বানাবা, তারা পরবর্তীকালে কোথায় যাবে, ব্যাংক অনবোর্ড করবে, মানে একটা গ্র্যাজুয়েশন, তাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসি দেওয়া, তাদেরকে মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্স বলতে হবে, নট অনলি মাইক্রো ফাইন্যান্স মানে ওই যে তার যে ওটা না, ওখান থেকে বেরিয়ে আসতে। এখন কিন্তু বাংলাদেশ কিন্তু গ্রামে গঞ্জ কিন্তু খুব একটা দারিদ্রতা আপনার পাবেন না, ডিসপাইট দ্য ফ্যাক্ট যে এখন ইনফ্লেশন ইজ ভেরি হাই, মানুষের অনেক কষ্ট হচ্ছে, এটা যেমন সত্যি। মানুষকে কিন্তু একটা টলারেন্স লেভেলও বাড়ছে, মানুষ কিন্তু অনেক কর্মমুখী এখন। ওই সমস্ত লোকগুলিকে যদি ওইভাবে এগিয়ে আনা যায়, এখন ব্যাংকের পক্ষে কিন্তু ইন্ডিভিজুয়ালি এখানে কাজ না করে ওদের সঙ্গে যদি একটা করা যায়, তাহলে একটা রেজাল্ট আসবে বলে আমি মনে করি। আরেকটা বিষয় সেটা হচ্ছে, এটি বলে আমরা আরেকটি বিরতি নিব এই প্রশ্নটার উত্তর নিয়ে, সেটি হচ্ছে যে আমরা যখন এখন ব্যাংকের উপশাখা দেখতে পাচ্ছি, আমরা যখন এখন ব্যাংকে অনেক বেশি টেক সেভি ব্যাংক হতে দেখছি, কাস্টমাররা যখন ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ছে, দুটি ঘটনা ঘটছে। এক, উপশাখা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রত্যন্ত অঞ্চলে ব্যাংককে ঘিরে নানা ধরনের আক্রমণ হচ্ছে, ব্যাংকের ডাকাতির ঘটনা ঘটছে, এটিএম বুথে চুরির ঘটনা ঘটছে, এটি একটি দিক। আবার ব্যাংকের সাইবার অ্যাটাকের পরিমাণও আমরা দেখতে পাচ্ছি বেড়ে গিয়েছে, প্রায় বিভিন্ন সময় অ্যালার্ট জারি করা হয় যে যাতে সেগুলো নিয়ে সবাই সচেতন হয়। প্রশ্নটি হচ্ছে এই ওভারঅল নিরাপত্তা, অর্থাৎ ফিজিক্যাল ব্যাংকের নিরাপত্তা এবং ডিজিটাল নিরাপত্তা, এই দুটিতে আসলে ব্যাংকগুলো এনাফ ইনভেস্ট করছে কিনা? না, অনেক ব্যাংকে কিন্তু এই জায়গায় কিন্তু একটা ভালো সচেতনতা গড়ে করেছে। একটা যেটা বললেন ফিজিক্যাল নিরাপত্তা, সেই জায়গাটাও ব্যাংক কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে, যার যার অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী ম্যাক্সিমাম নিরাপত্তার জন্য তারা একটা লোকেশন করছে। কিন্তু নিরাপত্তার জায়গাটা ব্যাঘাত করলে কিন্তু ব্যাংক সাফার করবে, আলটিমেটলি কনফিডেন্সের লেভেলটা মানুষ থাকবে না। আরেকটাও যে ডিজিটাল বা হ্যাকিং যে হ্যাকার্স যারা করে, তারা তো আপনারা জানেন তারা আরও মাচ মোর সোফিস্টিকেটেড মিনস অ্যাডপ্ট করে, ওভার রিচ দ্য ব্যাংকিং সিস্টেম। তো আমরা কিন্তু এখন সেই রিং ফেন্সিং করার জন্য, নিরাপত্তা সাইবার সিকিউরিটি ইনশিওর করার জন্য বিভিন্ন ডিভাইসেস আমরা গ্রহণ করতেছি, প্রত্যেকটা ব্যাংকই করতেছে, এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করতেছে অ্যামং দ্য ক্লায়েন্টেলস এবং অ্যামং দ্য এমপ্লয়িজ অলসো। এবং প্রত্যেকটা জায়গায় অ্যাক্সেস রেস্ট্রিকশন করা আছে,
যাতে কোনো রকমের একজনের পিন নাম্বার বা যে কোড থাকে যে অ্যাক্সেশন করার জন্য সিস্টেমে সেখানেও কেউ যদি শেয়ার কেয়ার না করে। তো এই ইস্যুসগুলো কিন্তু নিয়ে এখন বেশ একটা সচেতনতা আছে বিভিন্ন স্পোরাডিক ঘটনার পরে। এখন প্রত্যেকটা ব্যাংকে মোটামুটি তার সঙ্গতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। প্রযুক্তির ক্ষেত্রে প্রযুক্তির ক্ষেত্রেও সাইবার সিকিউরিটি বিভিন্ন ডিভাইসেস আছে, যেটা ফায়ারওয়াল করা, কোনো রকমের যাতে সিস্টেমে কেউ যাতে অন্যভাবে পেনিট্রেট করতে না পারে, বা ডাটার যে নিরাপত্তা ব্যবস্থা বিধান করা, ব্যাকআপ সাপোর্টগুলো, এগুলিতে ব্যাংক কিন্তু করছে। এই জায়গায় কিন্তু বাংলাদেশ ব্যাংকও কিন্তু এই জায়গায় বেশ সচেতন, তারাও সিস্টেম অডিট করতেছে, তারাও কিন্তু র্যাঙ্কিং করার সময় এটাও দেখতেছে যে নিরাপত্তা ব্যবস্থা কতখানি একটা ব্যাংকের আছে, এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু বিভিন্ন ইস্যুতে আমাদেরকে পরামর্শ দিচ্ছে সাইবার সিকিউরিটি সুপার ইজ কনসার্ন, যে কোথাও কোথাও লুপ হোলস আছে, সেই লুপ হোলসগুলো প্লাগিং করেন, এটা করেন সেটা করেন, সেভাবে কিন্তু রেটিং হচ্ছে। সুতরাং এটাও কিন্তু একটা ওভারঅল ব্যাংকিং ক্যামেল সেটিংয়ে বলেন সব জায়গায় এটাও কিন্তু একটা পার্ট অফ দ্যাট, যে আমরা কতখানি কমপ্লায়েন্স থাকছি। এবারে কিন্তু বাংলাদেশ ব্যাংকের স্পেসিফিক গাইডলাইন্সও আছে সাইবার সিকিউরিটির ব্যাপারে। আমরা একটা বিরতি নিচ্ছি জনাব মাসুম, ফিরে এসে আমরা আপনার সাথে আরেকটু আলোচনা করব। নতুন আপনার জন্য আবারও কিছু প্রশ্ন পাঠিয়েছে, সেগুলোর উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম। জনাব মাসুম, আপনি জানেন এর আগেও আপনি এটার প্রশ্ন পেয়েছেন যে আপনার জন্য নতুন যারা ইয়াং জেনারেশন তারা আমাদের অতিথিদের জন্য র্যাপিড ফায়ার আদলে কিছু প্রশ্ন পাঠায়। আজকে নতুন 10টা প্রশ্ন আপনাকে করব, তারাও তাদের উত্তরটি চায়। প্রথম প্রশ্ন, তারা আজকে জানতে চায় আপনার কাছে টাকার ডেফিনেশন কি? হোয়াট ইজ মানি টু ইউ? না, টাকা তো এক্সচেঞ্জ ফর ভ্যালু, টাকা একটা এক্সচেঞ্জ করার মেকানিজমস। তো এখন তো ডিজিটালাইজড হয়ে যাচ্ছে অনেক কিছু, মানে আমরা মনে করি প্লাস্টিক মানি প্রচলন, সুতরাং ফিয়াট মানি থেকে বেরিয়ে আসা যায় কি না, ফিয়াট যে কারেন্সি যেটা, সেখান থেকে সে তো অনেক চিন্তাভাবনা হচ্ছে এখন। তো টাকা যদি আপনি বলেন সবই মানে যেখানে আপনি গুডস জানতে একটা এক্সচেঞ্জ ভ্যালু লাগবেই। এটা কি খুব গুরুত্বপূর্ণ আপনার কাছে? এটা আমার কোনটা? এই টাকা কি আসলে ইকোনমির জন্য বা ব্যক্তির জন্য খুব গুরুত্বপূর্ণ? না, মানুষের তো তার অ্যাফোর্ডেবিলিটি নির্ভর করে, যে তার উপরই তো তার সক্ষমতা। ইফেক্টিভ ডিমান্ড বলতে একটা কথা আছে তো ইকোনমিতে, জানেন, যে আপনার চাহিদা আছে বাট আপনার করসপন্ডিং অ্যাফোর্ডেবিলিটি নেই, তাহলে তো ইফেক্টিভ ডিমান্ড হলো না। সুতরাং এই আপনি টাকা ওইভাবে দেবেন না। আমি মনে করবো ইন টার্মস অফ অ্যাফোর্ডেবিলিটি, সে যে ফর্মই হোক, ফিয়াট মানি হোক বা অন্য আদার কারেন্সি, ডিজিটাল কারেন্সি হোক, সেটা অন্য চ্যাপ্টার, বাট আপনার সক্ষমতা, ফিনান্সিয়াল ক্যাপাসিটি এক্সপ্রেসড ইন টার্মস ইউর অ্যাফোর্ডেবিলিটি, যে আপনি কোনো জিনিস চাচ্ছেন সেটাকে আপনার পারচেজিং পাওয়ার আছে কিনা, দ্যাট ইজ এক্সপ্রেসড ইন টার্মস অফ মানি ইউ ক্যান এফোর্ড টু প্রকিউর সামথিং ইউ ডিজায়ার। ওকে, সেকেন্ড প্রশ্ন যেতে চাই, আপনার কাছে কোনটি গুরুত্বপূর্ণ, সঞ্চয় নাকি বিনিয়োগ? মানুষের সঞ্চয় যেমন দরকার, ইনভেস্টমেন্টও দরকার, কারণ সঞ্চয়ের একটা অংশ যদি ইনভেস্টমেন্টে না যায় তাহলে তো গ্রোথ হবে না। এই যে আমরা বলি যে জবলেস ইকোনমিক গ্রোথ, এটাও কিন্তু নট এক্সপেক্টেড। আমরা চাই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হোক, ট্রিকল ডাউন ইফেক্টটা হোক, তাহলে কি হবে, সেটা সাস্টেইনেবল গ্রোথ হবে। আমরা শুধু গ্রোথ দিয়ে, আমি বলছি আমার জিডিপি গ্রোথ 7%, 6.5%, বাট আমার এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট হয়নি, তাহলে দেখা যাচ্ছে যে একটা বড় রকমের গ্যাপ, মিসম্যাচ রয়ে গেছে। দ্যাট উইল নট এনশিওর সাস্টেইনেবল গ্রোথ অফ দ্য ইকোনমি। ওকে, আমরা তৃতীয় প্রশ্নে যেতে যাই, আপনার কাছে এই মুহূর্তে বাংলাদেশের আর্থিক খাতে সবচেয়ে বড় ঝুঁকি কোনটিকে মনে হয়? সবচেয়ে বড় ঝুঁকি হলো এনপিএলটাকে কন্ট্রোল করা, এবং একটা হলো একটা ব্যাংকের স্ট্রেস অ্যাসেট, মানে স্ট্রেস টেস্ট করে প্রত্যেকটা ব্যাংকের, যাতে একটা ব্যাংক কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন ফর দ্য ইকোনমি। সুতরাং অর্থনৈতিক ইনস্টিটিউশনাল সক্ষমতা বাড়াবার জন্য ব্যাংকিং সেক্টরে যে সমস্ত জায়গায় লুপহোলস আছে, এগুলো ফেয়ার ডিসক্লোজারের মধ্যে সার্ফেসে এনে অ্যাড্রেস করা। এবং ব্যাংকের প্রত্যেকটা প্রবলেম কিন্তু কিউরেবল আমি মনে করি, প্রোভাইডেড গুড গভর্নেন্স ইজ দেয়ার। গভর্নেন্স থাকলে এবং কমিটমেন্ট থাকলে, যেমন ন্যাশনাল লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট, তেমনি ইনস্টিটিউশনাল লেভেলে যারা প্রমোটার্স, যারা মালিক পক্ষ, তাদের কমিটমেন্ট থাকতে হবে। তাহলেই কিন্তু প্রফেশনালি হ্যান্ডেল করলে কোনো ব্যাংক ছোট হোক বা বড় খারাপ হওয়ার সুযোগ নেই। ডেফিনেটলি। পরের প্রশ্ন যেতে চাই, পরের দশকে ব্যাংকের গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে কোনটি, সুদের হার, প্রযুক্তি নাকি জবাবদিহিতা? না, এখন মানুষ কিন্তু
গ্র্যাজুয়ালি ট্যাক্স সেভি হচ্ছে। কোভিডের পরে কিন্তু আমরা যেটা লেসন লার্ন যে ভার্চুয়াল ব্যাংকিং, ভার্চুয়াল মিটিং, এখানে কিন্তু এক জায়গায় কিন্তু আমরা অনেকটা একটা সেগমেন্ট কিন্তু অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আপনি যদি দেখেন যে মাস লেভেলে কিন্তু এখনও ওই ট্র্যাকে আসেনি, দ্যাট উইল টেক টাইম। তো আমার প্রযুক্তির প্রয়োজনীয়তা আমি অস্বীকার করব না। তার সঙ্গে আপনি যেটা বললেন সুদের হার আর জবাবদিহিতা। সুদের হার এবং জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর সুদের হারটা আসলে ইনফ্লেশনটাকে আমরা যদি একটা কন্ট্রোলের দিকে নিয়ে আসতে পারি তো সব দিকেই কিন্তু এটার ইম্প্যাক্টটা পড়বে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। 5 নম্বর প্রশ্ন, আপনি যখন কারোর সাথে কোনো সমঝোতা বা পার্টনারশিপে যান, আপনি তার আগে তার কোন দিকটি সবার আগে যাচাই করেন? কারোর সাথে পার্টনারশিপে গেলে তার ট্র্যাক রেকর্ডটা আমার দেখা খুব ম্যাটার্স, কারণ তার সঙ্গে যদি আমার মাইন্ডসেটের যদি মিল না হয় তো সেই পার্টনারশিপ কিন্তু সাস্টেইন করবে না। যার সঙ্গে পার্টনারিংয়ে যাবে তার আমি বলবো যেটা স্ট্রেংথ শর্ট অ্যানালাইসিসটা করা দরকার। ওকে, পরের প্রশ্ন যেতে চাই। আপনি কাউকে রিক্রুট করতে গেলে কোন দিকটি সবার আগে সিভিতে দেখেন? একটা হলো তার ট্র্যাক রেকর্ড তো আছেই, তার তার মেধা বুদ্ধি, তার প্রজ্ঞা এবং তার স্ট্র্যাটেজিক মাইন্ডসেট আছে কিনা, যে লেভেল হোক না কেন। একটাও কিন্তু তাকে বিভিন্ন রকমের একটা প্রবলেম সলভিং, আমি একটা প্রবলেম দিয়ে দিই, সে যে কোনো প্রবলেম হোক সেটা কতখানি সে সলভ করতে পারে, তার ক্রিয়েটিভিটি, তার ইনোভেটিভ মাইন্ডসেট আছে কিনা, দ্যাট ম্যাটার্স মোস্ট। 7 নম্বর প্রশ্ন, আপনি কোন ক্ষেত্রে কর্মীর কোন দিকটি দেখলে সিদ্ধান্ত নেন যে তাকে আর আপনার ব্যাংকে বা প্রতিষ্ঠানে দরকার নেই, আপনি তাকে বাদ দেবেন? হ্যাঁ, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে আমার কাছে ইন্টিগ্রিটিটা খুব ম্যাটার্স করে, আর তার সঙ্গে ইফিসিয়েন্সিটা। আবার দেখা যাচ্ছে একটা লোকের ইন্টিগ্রিটি অনেক ভালো কিন্তু তার ইফিসিয়েন্সি লেভেল নাই, সেটাও কিন্তু ব্যাংকের জন্য একটা ড্র্যাগ ফর গ্রোথ। শুধু আমি দুইটার মধ্যেই একটা ডিনামিক একটা ইকুয়েশন খুঁজে বেড়াই যে তাকে রাখা কি রাখা যাবে না, whether it is a liability for the organization or asset for the organization. পরের প্রশ্নটাও একই রকম, কিন্তু সেটি উত্তর ডিফারেন্ট হবে কিনা আমি জানি না, আমি প্রশ্নটা করতেই চাই। সেটা হচ্ছে, আপনার চোখে একজন ভালো ব্যাংকার কে? তার কি কি গুণ থাকা উচিত? মানে তার যে প্রফেশনাল, সেটা প্রফেশনাল হতে হবে। প্রফেশনাল কথাটা কিন্তু সব দিক দিয়ে মিন করে, ইটস এ ব্রড বেসড। প্রফেশনাল তার ইন্টিগ্রিটি থাকতে হবে, তার নলেজ বেসটা ভালো থাকতে হবে, এবং তাকে অ্যাট দ্য সেম টাইম তার স্ট্র্যাটেজিক মাইন্ডসেট থাকতে হবে। স্ট্র্যাটেজিক মাইন্ডসেটের সঙ্গে ইনোভেটিভনেসও থাকে, তার ক্রিয়েটিভিটি থাকতে, সব কিছু মিলিয়ে কিন্তু স্ট্র্যাটেজিক মাইন্ডসেট। আপনি যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে আপনি স্ট্র্যাটেজিক মাইন্ডসেট নাই, ইনোভেটিভ হতে হবে। 9ম প্রশ্ন, আপনার জীবনে পাওয়া সেরা পরামর্শ কে দিয়েছিল, কি দিয়েছিল? পরামর্শ যেটা আমি আমার ফাদারের কাছে, যে সততা, অনেস্টি, মিথ্যা কথা বলবো না। অনেস্টি থাকলে তুমি এক সময় যে কোনো প্রবলেম ওভারকাম করবে। ওকে, 10 নম্বর প্রশ্ন, এই উত্তরটা আমিও জানতে চাই। আপনার রিয়েল লাইফ সুপার পাওয়ার কি? আপনার কাছে মনে হয় যেটা আমার সুপার পাওয়ার, এটা দিয়ে আমি যে কোনো সমস্যার সমাধান করতে পারবো? না, এই জাতীয় আমার কাছে বলার মতো কিছু নেই। সুপার পাওয়ার বলতে এটা একটা অ্যাবসলিউট টার্ম, এটা আমি মনে করি না। তো আমি যেটা মনে করি যে আপনি যেটা বিশ্বাস করেন, যেটা ভালো মনে করেন, সে ব্যাপারে আপনাকে কিন্তু একটা স্ট্যান্ড নিয়ে কথা বলতে হবে। আপনার সেটা হলো আপনাকে সত্য প্রতিষ্ঠার জন্য আপনি যতই আপনার সমস্যা হোক না কেন, আপনাকে কিছু বিকজ এজ এ আপনার একজন সিটিজেন হিসাবে আপনার সামাজিক বা ব্যক্তিগত দায়িত্ব, কোনো অন্যায় থাকলে অন্যায়ের প্রতিবাদ করা। ওকে, ফেয়ার এনাফ, এটা খুব গুরুত্বপূর্ণ। অন্যায়ের সুখ দেখলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। আমি আবার একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুটি প্রশ্ন আমি করব আপনাকে। একটি প্রশ্ন হচ্ছে যে, আমাদের এক তো ব্যাংক, এখন সেই ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু এই সমস্ত ব্যাংকের যারা ব্যাংকার, তাদের ট্রেন আপ করার জন্য বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে সংস্থা বা প্রতিষ্ঠান মাত্র একটি, সেটি হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। এটিকে আপনি এনাফ মনে করেন কিনা, এক? এবং এই বিআইবিএম যে পরিমাণ ব্যাংকের প্রফেশনালদেরকে প্রোভাইড করছে এখন সেক্টরের জন্য, সেটাকে আসলে তাদেরকে আপনি যথেষ্ট দক্ষ মনে করেন কিনা? না, বিআইবিএমের রোলটা কিন্তু কোনোভাবে আন্ডারমাইন করার নেই। এরা কিন্তু অনেক ভালো যথেষ্ট ভূমিকা পালন করেছে। বিআইবিএমের রিসোর্স পার্সন, তারা রিসার্চ ওরিয়েন্টেড। আমার মনে করি যে আমাদের এখন যে ইমার্জিং রিকোয়ারমেন্টস যে ব্যাংকার্সদের, কারণ আমরা কিন্তু অনেক যে হেডউইন যে চ্যালেঞ্জেস, সেই চ্যালেঞ্জে কিন্তু ইমার্জিং চ্যালেঞ্জেস, আগে কিন্তু এত চ্যালেঞ্জের মধ্যে ছিলাম না। সুতরাং প্রত্যেকের ভিতরে একটা প্রবলেম সলভিং অ্যাপটিটিউড গ্রো করার জন্য ট্রেন আপ করা, এবং কী করে তাদেরকে ইনোভেটিভ করা যায়, এবং এখনকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিলেবাস বা কোর্স কন্টেন্টসগুলো সাজানো খুব জরুরি দরকার, যাতে তারা দে থিঙ্ক লোকালি, দে থিঙ্ক গ্লোবালি বাট অ্যাক্ট লোকালি, সেই জিনিসটাকে আনতে হবে। অর্থাৎ আমরা কিন্তু সব ইন্টারটুয়াইন্ড, প্রত্যেকটা জায়গায় ট্রেড অফ করে আমাদের থাকতে হয়।
যেমন লিকুইডিটির সঙ্গে প্রফিটেবিলিটি, ইনফ্লেশনের সঙ্গে আমার অ্যাফোর্ডেবিলিটি, এই যে ট্রেড অফস, এই ট্রেড অফ করার স্ট্র্যাটেজিক মাইন্ডসেট কিন্তু ব্যাংকার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যাংকে কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট প্রফেশনাল আর ইন দ্য বিজনেস অফ রিস্ক, নো রিস্ক কিন্তু মানে একেবারে রিস্ক না নেওয়াই সেলফ ইজ রিস্ক কিন্তু, বিকজ সেটা আমার রেভিনিউ, আমার আর্নিংসটাকে কী করবে, ডিস্টার্ব করবে। আমি তো ব্যবসায় রিস্ক, কিন্তু রিস্কের টলারেন্স লেভেল ঠিক করা, যে আমি কতখানি আমি সিচুয়েশন নিতে পারবো, এবং সে রিস্ক প্রাইসিং করা, রিস্ক রিপ্রাইসিং করা, এই জাতীয় ইস্যুসগুলো তাদের মানসিক মধ্যে, তাদের যে কোর্স কন্টেন্টসের মধ্যে থাকতে হবে। আরেকটা বিষয়, যদি তাই হয়ে থাকে, এখন আমি দেখি যে ব্যাংকারদের যখন প্রমোশন হয় তাদেরকে কিছু কিছু কোর্স বা ডিপ্লোমার কথা বলে দেওয়া হচ্ছে যে এটি করতে হবে, না হলে প্রমোশন হবে না। এটি ভালো যদি আমি তাদের কোয়ালিফিকেশন বা স্কিল বাড়ে, সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা এরকমও দেখেছি যে অনেক ব্যাংকার এই পরীক্ষা দিতে গিয়ে অসৎ উপায় অবলম্বন করেছেন, নকল করতে গেছেন এবং তার চাকরিটাই চলে গিয়েছে। আপনি কি এই ধরনের ডিগ্রি বা কোর্সকে ম্যান্ডেটরি মনে করেন প্রমোশন দেওয়ার জন্য? তবে আমি মনে করি এখনকার যে গভর্নর স্যার, যিনি গভর্নর সাহেব, উনি কিন্তু একটা বাস্তবিক একটা প্রফেশনাল নাম দিয়েছে, ব্যাংকিং প্রফেশনাল কোর্স, যেটা আগে ডিপ্লোমা বলতো কনভেনশনাল। উনি কিন্তু কোর্স কন্টেন্টসগুলিতে বেশ চেঞ্জ করার জন্য, এবং এটাকে আরও যাতে মানে রিয়েল লাইফ সিচুয়েশন, মানে একটা প্রবলেম সলভিং অ্যাপটিটিউড গ্রো করে, এবং যাতে গতানুগতিক সে একাডেমিক পরীক্ষা যাতে একজন ব্যাংকার্স না মনে করে, সেদিকে কিন্তু কোর্স রিডিজাইন করার জন্য উনি কিন্তু পদক্ষেপ নিয়েছেন। তবে একটা নলেজ বেসড ইকোনমি একেবারে ওয়ার্ল্ড ওয়াইড আমরা ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছি গ্র্যাজুয়ালি। আমরা যতই ইকোনমিক গ্রোথ হবে, আমরা যতই সামনের দিকে এগিয়ে যাব, আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ইন্টিগ্রেশন তত বাড়বে। সুতরাং কনভেনশনাল নলেজ নিয়ে তো কাজ হবে না। ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি গভর্নমেন্টের আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, উনি কিন্তু এই রোলটা নিয়েছেন, এবং সিলেবাসটাকে কী করে একটু বাস্তবমুখী করা যায়, আর একটু কন্টেন্টসটাকে এনরিচ করা যায় ইন দ্য লাইট অফ দ্য গ্রাউন্ড রিয়ালিটিস। সুতরাং ওই যে আগে যে ডিপ্লোমা কোর্স, সেখানে কিন্তু অনেক লুপহোল ছিল, নকল এটা সেটা অনেক রকমের আনইথিক্যাল প্র্যাকটিসেস ছিল। আমার মনে এখানে অনেক কমে যাবে। প্রশ্ন এইভাবে করা হবে যাতে একজন ব্যাংকার সারাদিন কাজ করার পর শুক্রবার শনিবার গিয়ে পরীক্ষা দেয়, তার জন্য সে বার্ডেনটা না থাকে আর কি। তাকে তার মানে বেশ বাস্তবভিত্তিক প্রশ্ন করা, সেদিকে ওনারা নজর দিচ্ছেন। ইটস আনডাউটেডলি প্রেজওয়ার্থি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। এক দশক পরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরকে আপনি কোথায় দেখেন, ঠিক 2034 সালে? না, না, আমার মনে হয় ব্যাংকের সংখ্যা আরও কমে যাবে, মানুষ ডিজিটাল ব্যাংকিং দিকে ধাবিত হবে, এবং ওভারঅল দেশের ইকোনমির একটা নতুন ট্রেজেক্টরিতে যাবে, এবং আমাদের যে ভুলগুলো আছে সেগুলো শুধরাতে হবে, এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি যখন অটোমেটিক্যালি বেড়ে যাবে, তখন মানুষ, আমার মনে হয় যে একটা, আমরা সবসময় সব কিছু সাস্টেইনেবল গ্রোথ মানে আমার নেক্সট যারা প্রজন্মে আসতেছেন তারা যেমন এই আজকের আমাদের, যাতে আমাদের কোনো সমালোচনা না করে, তাদের জন্য একটা সুন্দর পৃথিবী বা একটা সুন্দর একটা উপহার দেওয়া কোনো কিছু, যাতে তারা আমাদেরকে ডেপ্রিসিয়েট না করে বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করে, সেদিকে আমাদের এখনই সচেতন হতে হবে। নিঃসন্দেহে। জনাব মাসুম, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, অনেকে আমাদেরকে যখন আমরা র্যাপিড ফায়ারের কথাগুলো বলি, অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠান যে ক্যারিয়ারের ক্ষেত্রে কি আসলে আমরা এখন ফিনটেক নিয়ে ভাববো নাকি ব্যাংকিং নিয়ে ভাববো। সিটিজেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কিন্তু একটি বিষয় নিশ্চিত করেছেন যে আগামী ব্যাংকিং মানে হচ্ছে টেক সেভি ডিজিটাল ব্যাংকিং, এবং কোর ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল ডিজিটাল ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল মার্কেটকে যেভাবেই ডিফাইন করি না কেন, ওই দক্ষতা বা ওই জ্ঞান নিয়ে কিন্তু আসলে বাজারে আসতে হবে, ওই চাকরির বাজারে বলি কিংবা ব্যবসার বাজারে বলি। কাজে সেটি মাথায় রাখতে হবে, গুরুত্বপূর্ণ। কাজে ক্যারিয়ার নিয়ে যেভাবেই সিদ্ধান্ত নিক না কেন, ব্যাংকিং সেক্টরকে যে আসলে একটা শৃঙ্খলার ভিতরে আনতে হবে এবং এখানে যে সুশৃঙ্খলা এবং সুশাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি কিন্তু যে কোনো ব্যাংকারের সাথে যখন আমরা কথা বলি, তারা কিন্তু সেই বিষয়টিই বলেন। আশা করি যেখান থেকে কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে যে পর্যায়ে যাদের নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া দরকার, তারা সেটি নেবেন। যারা অন্যায় করেছে তাদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং তাহলে বাংলাদেশের যে ব্যাংক, সেই ব্যাংকিং সেক্টরে সুদিন ফিরবে এবং বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড শক্তিশালী হবে, যেটি আমরা সবাই চাই। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।